ভালোবেসে ঘর করার স্বপ্ন কে না দেখে, তবে সবার স্বপ্ন কি পূরণ হয়? ভালোবাসার মানুষটা যদি মৃত্যুর সাথে লড়াই করে, তাহলে মনের অনুভূতিটা কি হতে পারে? প্রতিটা পদে পদে তার সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া থাকে, যেভাবেই হোক ভালোবাসার মানুষটা যেন বেঁচে যায়। এরকমই একটি অসাধারণ গল্প নিয়ে তৈরি হয়েছে আজকের মুভিটি। তবে শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নেই। এই মুভিটি যেহেতু একটি জাপানিজ মুভি, তাই গল্পে কিছু অ্যাডাল্ট সিন রয়েছে। চাইলে সেই অংশগুলো স্কিপ করতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমাদেরকে হসপিটালের বেডে শুয়ে থাকা তাকুমা নামের একটি ছেলেকে দেখানো হয়। তখন ব্যাকগ্রাউন্ডে সে বলছিল, খুব অল্প আয়ু নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার জীবনে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়। যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, কিন্তু এই অল্প আয়ুর জীবনে আমি অনেকের ভালোবাসা পেয়েছি। আমার মৃত্যুর পর আমার বাবা মা ছাড়াও একটি মেয়ে খুব কাঁদবে। সে মেয়েটির নাম হচ্ছে তেরু। সে আমাকে অনেক বেশি ভালোবেসেছে। আমার জীবনের শেষ কয়েকটা দিন আমাকে খুশি রাখার অনেক চেষ্টা করেছে সে। তার সাথে আমার বন্ধুত্ব হয় সেই ছোটবেলা থেকে। যখন আমি প্রথমবার স্কুলে গিয়েছিলাম, স্কুলের পাশের একটি বেঞ্চে আমি বসেছিলাম। তখন একটি মেয়ে আমার কাছে ছুটে এসে বলেছিল, তুমি এখানে কেন বসেছো? আমি এই বেঞ্চটাতে টিচারের জন্য দাগিয়ে রেখেছিলাম, যেন সে বসলে তার ড্রেসটা নোংরা হয়ে যায়। কিন্তু তার আগেই তুমি এখানে বসে পড়েছো। আচ্ছা, তুমি ওই জায়গাটা এইভাবে নোংরা করো। ঠাকুমা বলে, কেন? তরু বলে, আরে করো না, আমি করতে বলেছি না। এরপর ঠাকুমা সে জায়গাটা পেন্সিল দিয়ে নোংরা করে। তারপর তেরু সেই জায়গায় বসে তার ড্রেসটাও নোংরা করে। ঠাকুমা বলে, তুমি এটা কি করছো? তেরু বলে, আমার জন্য তোমার ড্রেস নোংরা হয়েছে, তাই আমারটাও করে নিলাম। এখন সমান সমান। ঠাকুমা জিজ্ঞেস করে, তোমার নাম কি? তেরু বলে, আমার নাম তেরু। আমরা কি বন্ধু হতে পারি? এখান থেকেই তেরু আর ঠাকুমার বন্ধুত্ব শুরু হয়। ঠাকুমা ছোট থেকে একটু অসুস্থ ছিল, এই জন্যই তাকে তার বাবা মা বিভিন্ন হসপিটালে নিয়ে যেত। একদিন তেরু তাকে বলে, আমার বাবা অনেক ভালো একজন ডাক্তার, তার কাছ থেকে চিকিৎসা নিলে তুমি সুস্থ হয়ে যাবে। তেরুর বাবা সত্যি অনেক বড় একজন ডাক্তার। একদিন ঠাকুমার বাবা মা তার চিকিৎসার জন্য তেরুর বাবার সাথে কথা বলতে চান। তখন হসপিটালের ছাদে তেরু আর ঠাকুমা খেলছিল। আকাশে আতশবাজি ফোটানো হচ্ছিল, এজন্য তারা দুজন বেশ আনন্দে ছিল। এক সময় ঠাকুমা খেলতে খেলতে নিচে চলে আসে, যেখানে ঠাকুমার বাবা মা আর ডাক্তার কথা বলছিল। ঠাকুমা দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে পায়, যেখানে ডাক্তার তার বাবা মাকে বলছিল ঠাকুমার কাছে খুব কম সময় আছে। সে যত বড় হবে তার হার্টে তত লোড পড়তে শুরু করবে, আর তাতে তার স্পন্দন থেমে যাবে। ঠাকুমার বাবা জিজ্ঞেস করে, ঠাকুমাকে কি কোনোভাবে সুস্থ করা সম্ভব না? ডাক্তার জানায়, ঠাকুমাকে যদি বাঁচাতে হয় তাহলে তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। ঠাকুমার শরীরের সাথে অ্যাডজাস্ট করবে এমন হার্ট কোথায় পাওয়া যাবে বলুন? ঠাকুমার বাবা জিজ্ঞেস করে, ঠাকুমার কত বছর বাঁচবে? ডক্টর বলে, যদি সঠিকভাবে ঠাকুমার যত্ন নেওয়া হয় তাহলে সে 20 বছর পর্যন্ত বাঁচবে। তার কোনো ভারী কাজ বা খেলাধুলা করা যাবে না, তাকে একটি নিয়মের মধ্যে দিয়ে জীবন কাটাতে হবে। ডাক্তারের কথা শুনে ঠাকুমার বাবা মা অনেক হতাশ হয়ে যান, আর দরজার এপাশ থেকে দাঁড়িয়ে ঠাকুমাও এই কথাগুলো শুনছে। সে পেছনে ঘুরে দেখতে পায় সেখানে তেরু দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। এর মানে সেও সবকিছু জেনে গেছে। সে কিছু বছর পর তার বেস্ট ফ্রেন্ডকে হারাতে যাচ্ছে, তাই সে কান্না করে দেয়। পরের দিন যখন ঠাকুমা তেরুর সাথে দেখা করে, তখন তারা গল্প করতে করতে অনেক ইমোশনাল হয়ে যায়। এক পর্যায়ে তেরু ঠাকুমাকে জিজ্ঞেস করে, তোমার জীবনের স্বপ্ন কি ঠাকুমা? ঠাকুমা বলে, আমার জীবনের স্বপ্ন হচ্ছে বড় হয়ে তোমাকে বিয়ে করা। তোমার জীবনের স্বপ্ন কি? এ কথা শুনে তেরু বলে, আমি তোমাকে বাঁচাতে চাই ঠাকুমা, কিন্তু আমি জানি না যে আমি তোমাকে কিভাবে বাঁচাবো। আমি মনে প্রাণে চাই তুমি বেঁচে থাকো। তখন তেরু 4 পাতার একটি ফুল খুঁজে পায়, তাই সে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে বলে, আপনি প্লিজ আমার ঠাকুমাকে বাঁচান, দয়া করে আমাদের একসাথে থাকতে দিন, ঠাকুমাকে সুস্থ করে দিন। ঠাকুমা তেরুকে বলে, প্লিজ তেরু, কান্না করো না। কিন্তু তেরু তখনও কান্না করেই যাচ্ছিল, তাই সে প্রথমবারের মতো তেরুকে কিস করে।
এরপর বেশ কিছু বছর পার হয়ে যায়। তারা এখন হাই স্কুলে পড়ে। তাদের বন্ধুত্ব ঠিক আগের মতোই আছে। স্কুলে তারা সবসময় একসাথে বসে। স্কুলে টিফিনের সময় তেরু খেলছিল, আর দূর থেকে তাকুমা তাকে দেখছিল। তারও ইচ্ছে করে তেরুর সাথে একসাথে খেলতে, কিন্তু তার তো খেলাধুলা করা যাবে না। যখন তেরু খেলা শেষ করে বের হয়, তখন কিছু দুষ্ট ছেলে তেরুর গায়ে পানি ঢেলে দেয়, যার ফলে তেরুর আন্ডারগার্মেন্টস দেখা যাচ্ছিল। এটা দেখে দুষ্ট ছেলেরা বলে, আচ্ছা তুমি আজ পিঙ্ক কালারের আন্ডারগার্মেন্টস পরেছো। এটা শুনে তেরু ভীষণ লজ্জাজনক অবস্থায় পড়ে যায়। তখন তাকুমা এসে ছেলেগুলোকে মারতে শুরু করে। তাকুমা ছেলেগুলোকে অনেক মারে। তখন তেরু এসে তাকে থামায় আর বলে, তোমার এত মারামারি করা যাবে না, তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। ঠিক তাই হয়। কিছুক্ষণের মধ্যে তাকুমার বুকে ব্যথা শুরু হয়। এরপর তেরু তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে তাকুমা অনেক মন খারাপ করে শুয়েছিল। তেরু বলে, তুমি তো অলরেডি ছেলেগুলোকে ইচ্ছে মতো মারধর করেছো, তাহলে এখনো কেন মন খারাপ করে শুয়ে আছো? তাকুমা বলে, আমার অন্য একটা বিষয়ের জন্য মন খারাপ। তেরু বিষয়টা জানতে চাইলে তাকুমা বলে, ওরা বাজে ছেলে হয়ে তোমার পিঙ্ক কালারের আন্ডারগার্মেন্টস দেখে ফেললো, আর আমি তোমার বয়ফ্রেন্ড হয়েও তোমার কিছুই দেখতে পারলাম না। তেরু বলে, ও আচ্ছা, তোমার এই ব্যাপারটা নিয়ে মন খারাপ? আমার শরীর দেখাটা কি খুবই গুরুত্বপূর্ণ? তাকুমা বলে, অবশ্যই এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি তোমার বয়ফ্রেন্ড, আমি কি তোমার শরীর দেখতে পারি না? আর আমি চাই না আমার আগে অন্য কেউ তোমার শরীর দেখুক। আমি প্রথম হতে চাই। তেরু কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঠিক আছে, আমি তোমাকে প্রথম হতে দিচ্ছি। এরপর সে নিজের টি শার্টটি খুলতে শুরু করে। এটা দেখে তাকুমার হার্টবিট বাড়তে থাকে। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে বলে, থামো, আমার বুকে ব্যথা করছে, তোমার শরীর দেখতে হবে না। তেরু বলে, আরে আমি এমনিতেও তোমাকে আমার শরীর দেখাতাম না, কারণ তোমার উত্তেজিত হওয়া ঠিক না। তাকুমা বলে, কি, তার মানে তুমি আমাকে নিয়ে খেলছিলে? এই বলে তারা দুজন ছোটাছুটি করে। তাকুমা এক পর্যায়ে তেরুকে ধরে ফেলে। এরপর সে তেরুকে কিস করে। আর তখন আরো একবার ব্যাকগ্রাউন্ডে তাকুমার ভয়েস শোনা যায়। সে বলতে থাকে, দিন দিন তেরু আমার প্রতি অনেক দুর্বল হয়ে যাচ্ছিল, আমিও তার প্রতি অনেক দুর্বল হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি চাই না তেরু আমার প্রতি বেশি দুর্বল হোক। আমি চাই আমি যখন চলে যাব, তেরু যেন সে ধাক্কাটা সহ্য করতে পারে। তাই এখন আমি তেরুর সাথে ব্রেকআপ করতে চাই, যাতে আমি চলে গেলে তার কষ্ট কম হয়। পরের সিনে দেখা যায় তাকুমা তার বাবা মাকে বলছে সে আর এই স্কুলে পড়তে চায় না, সে স্কুল চেঞ্জ করতে চায়। সে অনেক দূরের একটি স্কুলের নাম বলে, কিন্তু তার বাবা মা চায় না যে তাকুমা এত দূরে চলে যাক। তাই তার মা বলে, তোমার এত দূরে স্কুলে যাওয়ার দরকার নেই, সেখানে তুমি অসুস্থ হলে কে দেখবে? তাকুমা বলে, আমি সেখানকার হোস্টেলে থেকে পড়ালেখা করব, সেখানে কিছু বন্ধু বান্ধবও বানিয়ে নেব, আমার কোনো সমস্যা হলে তারাই দেখবে, তোমাদের এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তোমরা শুধু আমার টিসি পেপারে সাইন করে দাও। যদিও তাকুমার বাবা মা চায় না যে তাদের ছেলে এত দূরের স্কুলে পড়তে যাক, কিন্তু তারা তাকুমার জড়াজড়িতে টিসি পেপারে সাইন করতে রাজি হয়। পরের দিন তাকুমা শেষবারের মতো স্কুলে আসে, আর তার টিসি পেপারটি স্কুলের হেডমাস্টারের কাছে জমা দিয়ে আসে। স্কুল শেষে যখন তেরু আর তাকুমা বাড়ি ফিরছিল, তখন তাকুমা তেরুকে জানায় যে সেই স্কুল থেকে চলে যাচ্ছে। তেরু বলে, কেন, এই স্কুলে কি সমস্যা? আর তুমি যদি স্কুল চেঞ্জ করোই, তাহলে আমাকে ওই স্কুলের নাম বলো, আমিও সেই স্কুলে ভর্তি হব। তাকুমা বলে, তোমার সেখানে আসার প্রয়োজন নেই, আমি একাই সেখানে যাব, আর একটা কথাও আমাকে জিজ্ঞেস করবে না, তুমি চাইলে বাসায় চলে যেতে পারো। তেরু তাকুমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন তাকুমা ব্যাকগ্রাউন্ডে বলে, আমার তেরুর সাথে এত কঠিন করে কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি চাই না তেরু সারা জীবন আমাকে ভালোবাসুক, আমি চাই আমি বেঁচে থাকতেই যেন সে আমাকে ঘৃণা করে। এরপর যখন আমি মারা যাব, তখন যেন তার একটু যায় না আসে। পরের সিনে দেখা যায় তাকুমা তার নতুন স্কুলে চলে এসেছে। আজ স্কুলে একটি অনুষ্ঠান ছিল। স্কুলের হেড টিচার বক্তব্য দিচ্ছিল। হঠাৎ তিনি বলেন, তোমাদের স্টুডেন্টের মধ্যে থেকে একজন উঠে এসো আর স্কুল সম্পর্কে তোমাদের মতামত শেয়ার করো।
তখন তাকুমাকে অবাক করে দিয়ে তেরু উঠে আসে আর সবার সামনে বলতে শুরু করে, তুমি কি ভেবেছিলে এত সহজে তুমি আমার থেকে দূরে সরে যাবে? তুমি বলবে আর আমি তোমাকে ছেড়ে দিব? আমার ভালোবাসা এত সস্তা না। সৃষ্টিকর্তাও চান না যে আমি তোমাকে একা ছেড়ে দেই। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাকুমার মা কিছুদিন আগে তেরুর কাছে এসেছিল। তিনি বলেছিলেন তাকুমা স্কুল চেঞ্জ করতে চাচ্ছে, সে সিনু হাই স্কুলে ভর্তি হতে চায়। তুমি কি ওকে একটু বোঝাবে? এত দূরের স্কুলে ভর্তি হলে কে তাকে দেখবে? তেরু তাকুমার মাকে বলেছিল, আপনি কোনো চিন্তা করবেন না, তাকুমাকে আমি দেখে রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ তাকুমার নতুন স্কুলের নাম আমাকে বলার জন্য। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। ঠাকুমা তেরুকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তেরু বলে, তুমি কোন সাহসে এখনো আমার দিকে তাকিয়ে আছো? তুমি জানো সেদিন তুমি এই কথাগুলো বলার পর আমার কত কষ্ট হয়েছিল? তুমি একটা শয়তান। তেরু চিৎকার করে ঠাকুমাকে বকাবকি করছিল। তাই কিছু স্টুডেন্ট এসে তেরুকে জোর করে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যায়। আর স্কুলের প্রথম দিনেই সবাই জেনে যায় তেরু আর ঠাকুমা একে অপরকে ভালোবাসে। এরপর স্কুল ছুটির পর তেরু আর ঠাকুমা কথা বলতে থাকে। ঠাকুমা তেরুকে বকা দিচ্ছিল। সে বলে, তুমি আমাকে না জানিয়ে কেন এই স্কুলে এসেছো? তেরু বলে, আমার কি এখন তোমার পারমিশন নিয়ে চলতে হবে? আমি তোমার পারমিশন নিয়ে চলতে পারবো না, আমি আমার অধিকার নিয়ে চলবো। তারা যখন কথা বলছিল তখন দূর থেকে একটি ছেলে তাদেরকে দেখছিল। এই ছেলেটির নাম হচ্ছে কেনসি। কেনসি হচ্ছে এমন একটি ছেলে যে সুন্দরী মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যায়। সে দূর থেকে তেরুকে দেখে পছন্দ করে ফেলে, যদিও সে জানে যে তার বয়ফ্রেন্ড আছে। তেরু এই স্কুলের মেয়েদের হোস্টেলে ওঠে আর ঠাকুমা ছেলেদের হোস্টেলে ওঠে। যখন তাদের স্কুল থাকে না তখন ঠাকুমা যেখানেই যায় তেরুও তার সাথে আঠার মতো লেগে থাকে। ঠাকুমা হাজার চেষ্টা করেও তেরুকে দূরে সরাতে পারে না। তারা হসপিটালে গেলে ঠাকুমা তেরুকে বলে, এবার তো ছাড়ো, আমি হাঁটতে পারছি না। তেরু বলে, না পারলে নাই, আমি ছাড়বো না। তেরু ঠাকুমার সাথে লেগেই থাকে। তখনই ঠাকুমার সাথে একটি মেয়ের দেখা হয়। মেয়েটির নাম হচ্ছে মিনা। মিনার সাথে ঠাকুমার হসপিটালে পরিচয় হয়েছিল। তারা দুজনই চেক আপের জন্য একই হসপিটালে যায়। মিনা ঠাকুমাকে দেখে তার সাথে কথা বলছিল। তেরুর এটা দেখে অনেক জেলাস ফিল হয়, তাই সে ফেরার পথে ঠাকুমার সাথে কথা বলে না, তার থেকে দূরে সরে বসে। ঠাকুমা তার রাগ ভাঙানোর জন্য তার কাছে যায়, কিন্তু তেরু সেখান থেকে উঠে আরো দূরে সরে বসে। ঠাকুমা বলে, কি হয়েছে, তুমি রাগ করেছো? ঠিক আছে, এরপর থেকে আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। তেরু বলে, তোমাকে কথা বলতে কে নিষেধ করেছে? আমি মোটেও রাগ করিনি। এই বলে সে মুখ ফুলিয়ে বসে থাকে। পরের দিন তেরু যখন স্কুলে যায় তখন কেনসি তাকে সবার সামনে প্রপোজ করে। তেরু তখন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে ঠাকুমা কেনসির সাথে দেখা করতে আসে, কারণ সকালে কেনসি জোর করে তেরুর হাত ধরেছিল। এই বিষয়টা তার একদমই ভালো লাগেনি। সে কেনসির কাছে গেলে কেনসি তাকে বলে, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, আমার তোমার সাথে কথা আছে, আমার সাথে আসো। এরপর কেনসি বলে, আমি তোমার অসুস্থতার ব্যাপারে জানি, আর আমি এটাও জানি যে তুমি বেশি দিন বাঁচবে না। তুমি তো সারা জীবন তেরুর পাশে থেকে তাকে ভালোবাসতে পারবে না। যে তেরুর পাশে থেকে তাকে ভালোবাসতে পারবে, তার যত্ন নিতে পারবে, এরকম মানুষ দরকার। আমার তেরুকে অনেক পছন্দ হয়েছে। তুমি তো তেরুর সাথে ব্রেকআপ করার জন্য স্কুলে এসেছিলে, তাহলে সেটাই করো। তেরুকে আমার হাতে তুলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তেরুকে সারা জীবন দেখে রাখবো, ওকে অনেক ভালোবাসবো। আমার মতো করে ওকে অন্য কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমার ওপর ভরসা রাখতে পারো। তুমি কি চাও না তেরু তোমাকে ভুলে যাক? এখানে কেনসির কথা মেনে নেওয়া ছাড়া ঠাকুমার আর কিছুই করার ছিল না, কারণ সে সত্যি তেরুর পাশে সারা জীবন থাকতে পারবে না। তাই সে কেনসির কথায় রাজি হয়। পরের দিন স্কুলে কেনসি তেরুকে পটানোর ট্রাই করতে থাকে। ঠাকুমা এসব দূর থেকে খেয়াল করে, কিন্তু এসব মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় নেই। এরপর সে তেরুকে বলে হসপিটালে চেক আপের জন্য যায়। আজকে হসপিটালে মিনা নামে সেই মেয়েটিও এসেছিল। সে ঠাকুমাকে পেয়ে তার সাথে গল্প করতে শুরু করে, আর তার কথা শুনে বোঝা যাচ্ছিল যে সে ঠাকুমাকে অনেকদিন ধরে পছন্দ করে, আর আজ সে তাকে প্রপোজ করে। কিন্তু ঠাকুমা বলে, আমি তেরুকে ভালোবাসি। মিনা তারপরও তাকে ইমপ্রেস করার ট্রাই করছিল।
এরপর তাকুমা সন্ধ্যাবেলা তেরুর সাথে দেখা করে। তেরু তাকুমাকে জিজ্ঞেস করে, তুমি কি আজ সারাবেলা হসপিটালে ছিলে? আর আজকে কি ওই মেয়েটাও হসপিটালে এসেছিল? তুমি কি এজন্য এত দেরি করেছো? কি কথা বলেছো তোমরা? তাকুমা বলে, মিনা আমাকে বলেছে সে আমাকে পছন্দ করে। তেরু বলে, তুমি কি বলে এসেছো? তাকুমা বলে, আমি ওকে কিছুই বলিনি। এ কথা শুনে তেরু বলে, কেন তুমি ওকে না করে আসতে পারোনি? তুমি ওকে বলনি যে তুমি আমাকে ভালোবাসো? এ কথায় তাকুমা কোনো জবাবই দেয় না, কারণ সে চায় তেরু যেন তাকে ঘৃণা করে। তেরু বলে, তোমার ওই মেয়েটাকে ভালো লাগে তাই না? তাহলে সরাসরি আমাকে বললেই পারতে। আমার জন্য স্কুল চেঞ্জ করার কোনো প্রয়োজনই ছিল না। তুমি অন্য কাউকে ভালোবাসো জানলে আমি নিজেই সরে যেতাম। আমাকে এতটা কষ্ট না দিলেও পারতে। এসব বলে তেরু সেখান থেকে চলে যায়। তেরু চলে যাওয়ার পর তাকুমার অনেক মন খারাপ হয়। তেরুকে কষ্ট দেওয়ার জন্য তার নিজেরও ভালো লাগছে না। পরের দিন স্কুলে দেখা যায় তেরু এবং তাকুমার মধ্যে দেখা হয়, কিন্তু তারা দুজনেই দুজনকে ইগনোর করে। এদিকে কেনসি তাকে পটানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু তেরু তাকে কোনো পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে সে বলে ফেলে, তাকুমার মতো ছেলের জন্য তুমি আমাকে ইগনোর করছো তাই না? তাকুমা না মরা পর্যন্ত আমি তোমাকে পাবো না। ইচ্ছে তো করছে এখনই ওকে গলা টিপে মেরে ফেলি। তাকুমা এখনো মরছে না কেন? এই কথাগুলো শুনে তেরু রেগে কেনসিকে একটা চড় মারে আর বলে, একজন মানুষের মৃত্যু কামনা করতে তোমার লজ্জা করে না? তুমি মানুষ না অন্য কিছু? আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। আমি সবসময় একজনকে ভালোবেসে গেছি, আর সে হচ্ছে তাকুমা। পরের সিনে তাকুমাকে দেখানো হয় সে এখন রিয়েলাইজ করছে তেরুকে কেনসির মতো ছেলের হাতে ছেড়ে দেওয়া তার ভুল হয়েছে। এজন্য সে কেনসির কাছে গিয়ে বলে, তুমি তেরুর পিছু ছেড়ে দাও। কেনসি বলে, আমি কেন তেরুর পিছু ছেড়ে দিব? ছাড়ার হলে তুমি ছেড়ে দাও। তাকুমা তখন বলে ওঠে, আমি কি করলে তুমি তেরুর পিছু ছাড়বে? কেনসি বলে, তাহলে এক কাজ করো, আমার সাথে 100 মিটার দৌড় প্রতিযোগিতা করো। যদি তুমি জিতে যাও তাহলে আমি তেরুকে ভুলে যাব। কেনসি তাকুমাকে কথা বলছে কারণ সে জানে তাকুমার হার্টের প্রবলেম আছে, সে বেশি দৌড়াতে পারবে না। দৌড়ালে তার সমস্যা হবে, তাই তাকুমা এতে রাজিও হবে না। তবুও তাকুমা অনেক সাহস নিয়ে বলে, ঠিক আছে, যদি আমি 100 মিটার দৌড়ে জিতে যাই তাহলে তুমি আর কখনো তেরুর ধারের কাছে আসবে না, আর যদি আমি হেরে যাই তাহলে তেরু তোমার। এরপর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৌড় শুরু হলে দেখা যায় কেনজি অনেক জোরে দৌড়াচ্ছে, কিন্তু তাকুমা খুব বেশি জোরে দৌড়াতে পারছে না। মনে হচ্ছিল সে হেরেই যাবে, কিন্তু সে মনে বিশ্বাস এনে তেরুকে পাওয়ার জন্য তার সবটা দিয়ে দৌড়াতে থাকে, আর এক পর্যায়ে সে জিতেও যায়। এরপর সে কেনসিকে বলে, এখন থেকে ভুলেও তেরুর দিকে তাকাবে না। এরপর সে মাটিতে শুয়ে পড়ে আর বিজয়ের হাসি হাসে। এরপর রাতে সে তেরুর সাথে দেখা করতে আসে। তেরু তার উপর রাগ করেছিল। তখন তাকুমা তেরুকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সবকিছু করতে চাই। এই বলে সে তেরুকে কিস করতে থাকে। তেরু তাকে থামিয়ে বলে, তোমার এসব করা যাবে না তাকুমা, উত্তেজিত হলে তোমার হার্টের সমস্যা হবে। তাছাড়া এখানে যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে। তাকুমা বলে, আমি গেট লাগিয়ে দিয়ে এসেছি, এখানে কেউ আসতে পারবে না। তাকুমা আজ কোনো বাধাই মানে না। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন তেরু আর তাকুমা স্কুল পালানোর সময় সেখানে কেনসিও চলে আসে। সে তাদের বলে, আমি নতুন একটা প্রেমে পড়েছি, আজ ফার্স্ট টাইম আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, আমাকে কেমন লাগছে? আমাকে তোমরা অভিনন্দন জানাবে না? তখন তেরু আর তাকুমা তাকে অভিনন্দন জানায়। এরপর কেনসি সেখান থেকে চলে যায়। কেনসি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসার সময় তার একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে কেনসির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, সে আর বাঁচবে না। তাকে তরুর বাবার হসপিটালে ভর্তি করা হয়েছে। ডক্টর কেনসিকে পরীক্ষা করে দেখে কেনসির অ্যাক্সিডেন্ট হলেও হার্টের কোনো ক্ষতি হয়নি, আর কেনসির হার্ট তাকুমার হার্টের সাথে পারফেক্ট ম্যাচ করবে। এজন্য তিনি কেনসির বাবা মাকে রিকোয়েস্ট করে কেনসির হার্টটা যেন তাকুমাকে ডোনেট করা হয়। যেহেতু তাদের ছেলে আর বাঁচবেই না, এজন্য তারা ডক্টরের কথায় রাজি হন। তারা চান তাদের ছেলে মারা গেলেও তার হার্টটা কারো মধ্যে বেঁচে থাকুক। এরপর ডক্টর তাকুমার বাবা মাকে এই খুশির খবরটা জানান যে তাকুমার জন্য হার্ট পাওয়া গেছে, খুব শীঘ্রই অপারেশন করলে তাকুমাকে বাঁচানো সম্ভব। এই কথাটা শোনার পর তাকুমার বাবা ও মা অনেক খুশি হন। তাকুমা ডক্টরকে বলে, অপারেশন শেষ হলে আমি কি যে কোনো খাবার খেতে পারবো? আমিও কি অন্যদের মতো খেলাধুলা করতে পারবো? ডক্টর বলেন, তুমি অবশ্যই পারবে।
তারপর তাকুমা সাহস করে তেরুর বাবাকে বলে, আমি অপারেশনের পর আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই কথা শুনে তেরুর বাবা হেসে ফেলেন আর বলেন, যদিও আমি তোমার মতো মাথা খারাপ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই না, কিন্তু আমার মেয়েটা আবার তোমাকে ভালোবাসে, তাই বাধ্য হয়ে তোমার সাথেই বিয়ে দিতে হবে। এই কথা শুনে তাকুমা অনেক খুশি হয়ে যায়। সে খুশিতে কান্না শুরু করে। তেরু যখন এই খবরটা শুনে সেও অনেক খুশি হয়। সে প্ল্যান করতে থাকে অপারেশনের পর সে তাকুমাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবে। তারা দুজনেই আজ অনেক খুশি। পরের দিন সকালে কেনসির চোখ বেয়ে পানি পড়তে দেখা যায় আর তার হাতের আঙুলও নড়ে ওঠে। এটা দেখে কেনসির মা বুঝতে পারেন হয়তো তার ছেলেকে বাঁচানো যাবে। তাই তৎক্ষণাৎ তিনি ডক্টরকে ডাকেন আর বলেন, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। আমি আমার ছেলের হার্ট কাউকে দিব না। আপনি আমার ছেলেকে বাঁচান। ডক্টর বলে, আপনি যাকে আপনার ছেলের হার্ট ডোনেট করবেন বলেছিলেন তার জন্য তো সবকিছু রেডি হয়ে গেছে। এখন শুধু পারমিশন পেপারে সাইন নেওয়া বাকি। কেনসির মা বলেন, যা কিছু হয়ে যাক, আমার ছেলে এখনো বেঁচে আছে। আমি ওর হার্ট কাউকে দিব না। আমি আমার জীবিত ছেলেকে মারতে পারবো না। ডক্টর এবার দোটানায় পড়ে যান। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এরপর তিনি তাকুমার বাবা মার কাছে এসে বলেন, যারা আপনার ছেলেকে হার্ট ডোনেট করতে চেয়েছিল তারা জানিয়েছে তারা হার্ট ডোনেট করবে না, আর তাদের পারমিশন ছাড়া অপারেশন করা সম্ভব না। এই কথা শুনে তাকুমার বাবা মা রেগে যান আর অনেক কষ্টও পান। তারা অনেক আশা করেছিল যে তার ছেলেটা বাঁচবে। শেষ পর্যন্ত তাকুমার কপালে কিছুই সইল না। এরপর সে তেরুর সাথে মন খারাপ করে বাড়িতে ফিরতে থাকে। তার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য সে সুন্দর একটি স্বপ্ন দেখছিল। এরপর বেশ কয়েক মাস পার হয়। একদিন স্কুলে তাকুমার শরীর অনেক খারাপ হয়ে যায়। তার বুকে অনেক ব্যথা হচ্ছিল। বাসায় আসার পরও তার ব্যথা কমেনি। এক পর্যায়ে সে ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তেরুর বাবা তাকে পরীক্ষা করছিলেন। তাকুমার পরীক্ষা করে সে বুঝতে পারেন তাকুমা আর বেশিক্ষণ বাঁচবে না। এজন্য তিনি বাইরে এসে তাকুমার বাবা মাকে জানায় তাকুমার হাতে আর বেশি সময় নেই, তাই আপনারা ভেতরে যান, তাকুমার সাথে শেষ কিছুটা সময় কাটান। এরপর তিনি তার মেয়ের দিকে তাকিয়ে বলেন, তুমিও যাও। তারপর তারা সবাই তাকুমার কাছে চলে আসে। তাকুমার বাবা মা তাকুমার হাত ধরে বসে থাকে। তেরু তাকুমার কাছে আসতে ভয় পায়। সে দৌড়ে কেনসির বাবা মার কাছে যায়। সেখানে গিয়ে সে হাঁটু গেড়ে বসে কেনসির হাতটা ভিক্ষা চায়। সে বলে, প্লিজ কেনসির হাতটা তাকুমাকে দিয়ে দিন, না হলে আমার তাকুমা বাঁচবে না। জানি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু তাকুমা মারা যাচ্ছে। আপনারা দয়া করে আমার তাকুমাকে বাঁচান। প্লিজ আমাকে কেনসির হৃদয়টা দিন। তখনই সেখানে তেরুর বাবা চলে আসে। তিনি এসে তার মেয়েকে শান্ত করার চেষ্টা করেন। কেনসির বাবা তখন বলেন, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে হ্যাঁ বলতে পারছি না। আজ শুধু আমার কেনসির একটা আঙুল নড়ে উঠেছে। এটা আমাদের কাছে একটা আশা। আমরা নিজেদের হাতে সেই একমাত্র আশাটা ভেঙে ফেলতে পারি না। একটু বোঝার চেষ্টা করো, আমাদের কেনসি বাঁচতে পারে। একজন মানুষকে খুন করে অন্য একজনকে বাঁচাতে চেও না। এরপর তেরু সেখান থেকে বের হয়ে বাইরে বসে কাঁদতে শুরু করে। সে সারা রাত বসে একা একা কাঁদে। এদিকে তাকুমাকে দেখানো হয়। ব্যাকগ্রাউন্ডে সে বলছে, সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে, আমি না হয় মরেই যাব। এজন্য এত কষ্ট পেতে হবে কেন? প্রত্যেকটা মানুষই তো মারা যায়। তবে আমার বাবা মার সাথে, আমার তেরুর সাথে আমি আরো কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। সেই সুযোগটা আমি পেলাম না। তখন তাকুমার চোখ বেয়ে পানি পড়তে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তাকুমার জ্ঞান ফিরে আসে। তখন তাকুমার মনে পড়ে তেরুর সেসব কথা। তেরু একদিন বলেছিল তাকুমার অপারেশনের পর তারা কোথায় কোথায় ঘুরতে যাবে। তাকুমা মরার আগে তেরুর এই ইচ্ছেগুলো পূরণ করতে চায়। তেরু তাকুমার রুমে এসে কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পর দেখা যায় তাকুমা রেডি হয়ে এসেছে। তেরুকে নিয়ে সে বাইরে যেতে চায়। তেরু বলে, তোমার শরীরের অবস্থা অনেক খারাপ, এই অবস্থায় তুমি কোথায় যাবে? তাকুমা বলে, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি তোমাকে নিয়ে এখন ঘুরতে বের হব। এই বলে সে তেরুকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে তেরুর বলা প্রত্যেকটা জায়গায় যায়, তেরুর পছন্দের খাবারও খায়। এরপর বিকেল বেলা তারা কিছুটা সুন্দর সময়ও কাটায়। তাকুমা তখন তেরুকে বলে, তুমি সবসময় হাসি খুশি থাকবে, কখনো আমার জন্য কান্না করবে না। আর কিছুক্ষণ পরই তাকুমা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তাকে আবারও হসপিটালে নিয়ে যাওয়া হয়।
ডক্টর এসে তাকুমাকে পরীক্ষা করেন। তাকুমার হার্টবিট থেমে গেছে, তার মানে তাকুমা মারা গেছে। ডক্টর তাকুমার বাবা মাকে কি বলবেন বুঝতে পারছেন না, কিন্তু তাকুমার বাবা মা নিজে থেকে সব বুঝতে পারেন। তারা ছুটে তাকুমার কাছে আসেন আর বলেন, আমাদের মাফ করে দাও বাবা, আমরা তোমাকে বাঁচাতে পারিনি। ডক্টর তার মেয়ের কাছে এসে বলেন, তাকুমা একটু আগেই মারা গেছে। এই কথা শুনে তেরুর মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। সে ছুটে হসপিটালে ছাদে চলে আসে, যেখানে সে আর তাকুমা ছোটবেলায় খেলতো। এখানে সে অনেক পুরনো একটি পেন্টিং বের করে দেখে, যেটা তাকুমা তাকে ছোটবেলায় গিফট করেছিল। তাকুমার দেওয়া ছোট্ট একটি জিনিসও সে অনেক যত্ন করে রেখেছে। সে সেটা হাতে নিয়ে অনেক কান্না করতে থাকে আর তাকুমাকে মিস করতে থাকে, যদিও সে জানে তাকুমার কখনোই ফিরে আসবে না। বসন্ত আসবে, নতুন বছর আসবে, সে আবারও স্কুলে যাবে, কিন্তু তাকুমা কখনো আসবে না। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। তেরুর আজ 18 বছর পূর্ণ হয়েছে। ছোটবেলায় তাকুমা তাকে একবার বলেছিল, তার জীবনের স্বপ্ন হচ্ছে সে বড় হয়ে তেরুকে বিয়ে করতে চায়। এর জন্য সে আজ বিয়ের সাজে সেজেছে। তবে তাকুমা আজ তার পাশে নেই। সে তাকুমাকে উদ্দেশ্য করে বলে, তুমি না থাকতেও আজ আমি বিয়ের সাজে সেজেছি। আমি এখনো তোমাকে অনেক মিস করি। তোমাকে এখনো আমি অনেক ভালোবাসি। তুমি না আমাকে বিয়ের সাজে দেখতে চেয়েছিলে? কোথায় তুমি? আমি জানি তুমি কখনো আর আমাকে দেখতে পাবে না, আমিও তোমাকে দেখতে পাবো না। তবে আমি চাইবো তুমি সব সময় ভালো থাকো। আর এরই সাথে শেষ হয়ে যায় এই অসাধারণ গল্পটি। আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।